অনন্ত কুয়ার জলে চাঁদ পড়ে আছে, কাব্যের নাম ধর্মে আছো জিরাফে আছো। কাব্যের প্রকাশ আশ্বিন 1372। আমরা সরাসরি কবিতার আলোচনার মধ্যে চলে আসি। এই কবিতাটি আলোচনা করতে গিয়ে একটি কবিতার প্রসঙ্গক্রমে একটু আলোচনা করলেই তোমরা বুঝতে পেরে যাবে আশা করি। সাম্প্রতিককালের বিখ্যাত কবি অলোকরঞ্জন দাশগুপ্তের বুধু আর পাখি এই কবিতাটির আমি একটু কথা বলবো আমাদের আলোচ্য কবিতা আলোচনা করার প্রেক্ষিতে। একটা বাড়ির মধ্যে, আমি গল্প ছলে বলি, একটি বাড়ির মধ্যে বেশ কিছু পাখি তার জানলায় এসে বসতো এবং সেই পাখিগুলি এসে খেলা করত। কিন্তু সেই বাড়িতে শহরের লোকজনরা এসেছিল, তাই এখন আর পাখি আসে না। বুধুয়ার যে বাড়ির যে উঠোন, সেই উঠোনে অনেক পাখি আসে। বুধুয়া সেই পাখিদেরকে দেখে, পাখিদের সঙ্গে বুধুয়ার তার একটা মনের মেলবন্ধন হয়। তাহলে বুধুয়ার বাড়ির উঠোনে পাখি। তারপর বুধুয়া দূরে সেই ফাঁকা মাঠে, সেই প্রান্তর, সেই আকাশ, সেই পাহাড়, এই দিকে তাকিয়ে দেখল যে ওটা কার উঠোন। ওই উঠোনে তো আরো পাখি, ওই উঠোনটা আরো বড় উঠোন। আমি আমার ছেলে মেয়েদেরকে বলবো যে তুমি সঙ্গে সঙ্গে ক্যাচ করো এই জায়গাটা। এই একটা জায়গায় যদি ধরে ফেলতে পারো, তোমার পাঠ্য এই কবিতাটা কিন্তু বেরিয়ে যাবে। ওটা কার উঠোন? ওই উঠোনে কত পাখি। বুধুয়া অবাক হয়ে দেখে সেই উঠোনকে। আমি আমার ছেলে মেয়েদেরকে রিকোয়েস্ট করবো যে পারলে কখনো পড়ে নিও কবিতাটি। এই কবিতাটি পড়ার পর অন্তত সপ্তাহে একদিন করে কবিতাটি আমার মনে পড়ে যায়। যখন আমি আমার নিজের বাড়ির উঠোনে যখন ঘোরাফেরা করি, সেখানে যখন কোনো পাখি এসে বসে বা একাধিক পাখি এসে বসে। আমার বাড়ির উঠোনে অনেক ছেলে মেয়ে আসে, মানে আমাদের বাড়িতে যেমন অনেক ছেলে মেয়ে পড়াশোনা করতে আসে, তোমরা হয়তো অনেকে জানো না, আমাদের বাড়ির সামনে অনেক বড় একটা উঠোন আছে। এই উঠোনে অনেক ছেলে মেয়ে আসে, মানে ধরে নাও তুমি রেগুলার 20-25 জন ছেলে মেয়ে আসবে এই উঠোনের মধ্যে। ওরা নিজেদের খেয়ালে খেলাধুলা করে, সব বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে। আমি চিনি না কোন পাড়ার কাদের বাড়ির, কিচ্ছু জানি না। এসে ওরা খেলাধুলা করে। তোরা যখন খেলে তখন আমি দেখি যে আমার বাড়ির উঠোনটা এত সুন্দর লাগে দেখতে। কিন্তু ওই কবিতার দ্বারা প্রভাবিত হয়ে যখন আমি দেখি আরো বড় উঠোনে বাচ্চারা খেলে বেড়াচ্ছে, তখন আমার মনের দৃষ্টিটা প্রসারিত হয়। অর্থাৎ ওই কবিতা আমার মধ্যে কিন্তু কাজ করছে। তখন আমার বাড়ির উঠোনে কিন্তু গাছপালা আছে, সেই গাছে কিন্তু পাখি এসে বসে, সেই গাছে এসে কিন্তু পতঙ্গ এসে বসে। আজকে সকালেও দেখছিলাম সুন্দর বর্ষাকালে হলুদ রঙের পতঙ্গ ছিল, একাধিক পতঙ্গ। আমি তখন আমার বাড়ির উঠোনটা দেখছি, আমার দৃষ্টিটা এক জায়গায় কি আবদ্ধ থাকছে। যখন আমি আর বড় উঠোনকে দেখছি, তখন আমি বিবিধভূষণ হয়ে যাচ্ছি। হ্যাঁ, তখন আমি ওয়াট হয়ে যাচ্ছি।
অর্থাৎ মানসিকভাবে আমি একটা উঠোনের মধ্যে আবদ্ধ থাকছি না। এই বোধ তোমার মধ্যে আসতে হবে। এই কবিতা পড়তে গেলে, আমার পাঠ্য কবিতা পড়তে গেলে তোমার মধ্যে এই জায়গাটা আসতে হবে যে স্যার অ্যাকচুয়ালি কোন উঠোন থেকে কোন উঠোন নিয়ে যাচ্ছেন। আবদ্ধ ঘর থেকে উঠোন, উঠোন থেকে বড় উঠোন, কেমন এই যে তোমার পার্টিকুলার থেকে ইউনিভার্সাল স্তরে প্রকৃতির উত্তরণ, প্রকৃতিকে অনুভব করার ক্ষেত্র, এটা তোমাকে অনুভব করতে হবে, এগুলো তোমাকে আত্মীকরণ করতে হবে, তবে এই ধরনের কবিতা তুমি বুঝতে পারবে। আমার বারবার রিকোয়েস্ট যে তুমি অনুভব করো কবিতাকে। কবিতা জাস্ট একবার পড়লে কবিতার মানে তুমি কিন্তু বুঝতে পারবে না। কবিতাকে তোমাকে তার যে ধ্যান, সেই কবিতার সেই ধ্যানে তোমাকে পৌঁছাতে হবে। কারণ তোমাকে আমি এই কবিতাটা পড়িয়ে দিচ্ছি, কিন্তু এরকম তোমার ক্ষেত্রে তো আসবে যে আমি নেই, কিন্তু কবিতাটা তোমাকে পড়তে হচ্ছে। তখন তো তুমি ভাববে যে আমি পড়লাম কিছু বুঝলাম না। পড়ে রেখে দাও, ভাবতে শুরু করো, আবার 4 ঘন্টা পরে পড়ো, ভাবতে শুরু করো। দেখবে একটা সময় পর দেখবে কবিতা দেখবে তোমার কাছাকাছি চলে আসছে। অনন্ত কুয়ার জলে চাঁদ পড়ে আছে। আমি প্রথম লাইন নিয়ে তোমাকে ব্যাখ্যা করে দিচ্ছি। দেখো, উঠোন বলেছিলাম, খুব সহজ করে আমি বোঝানোর চেষ্টা করি। আর আমি প্রকৃতির উঠোন, ইউনিভার্সাল উঠোন, পার্টিকুলার উঠোন আমার বাড়ির উঠোন, ইউনিভার্সাল উঠোন প্রকৃতির প্রাঙ্গণ। অনন্ত কুয়ার জলে চাঁদ পড়ে আছে। কুয়া তৈরি করা হয়, কুয়া কখনো তৈরি থাকে না। উঠোন আমরা তৈরি করি, তোমার বাড়ির উঠোনে হোক, আমার বাড়ির উঠোনে হোক, আমরা যদি তৈরি করি উঠোন, উঠোন তৈরি থাকে না, উঠোন তৈরি করা হয়। কিন্তু ইউনিভার্সাল উঠোন সে তো প্রকৃতির প্রাঙ্গণেই রয়েছে। কুয়া আমরা তৈরি করি, আর যে কুয়া অনন্ত, সে কুয়া কি আমি তৈরি করছি? তাহলে কুয়ার আগে দেখো অনন্ত লাগানো আছে। অনন্ত কুয়া, তার কখনো শেষ নেই। সেখানে কে পড়ে আছে? চাঁদ পড়ে আছে। কেন পড়ে আছে? কারণ আমি তাকে নিচ্ছি না, আমি ওই চাঁদ থেকে সরে গেছি। শক্তি চট্টোপাধ্যায়ের ধর্মে আছো, জিরাফে আছো, এই কাব্যের কবিতাগুলি আমার পড়ানো হয়ে যাওয়ার পর তুমি যদি উল্টি পাল্টি দেখো, আমাদের এখন সময় তো নেই, তাই আমরা দেখাতে পারছি না। ম্যাক্সিমাম কবিতা কিন্তু নামেতেই বুঝতে পারবে সব কবিতাতে প্রকৃতি। কোনো কবিতা পাতা নিয়ে, কোনো কবিতা চাঁদ নিয়ে, কোনো কবিতা আকাশ নিয়ে, কোনো কবিতা ঘাস নিয়ে। তাহলে অনন্ত কুয়ার, অনন্ত কুয়া, তাহলে যে কুয়ার কি নেই? শেষ নেই। তাহলে এটা তোমার সংকীর্ণ কুয়া নয়, অনন্ত উঠান। এই উঠানের কি নেই? কোনো সীমানা নেই। এই উঠানের কোনো ক্ষয় নেই, এই উঠানের কোনো সীমারেখা নেই। তো সেই জন্যই আমি বুধু আর পাখি দিয়ে তোমাকে বোঝানোর চেষ্টা করলাম শুরুতেই। আমরা অনন্ত কুয়ার জলে চাঁদ পড়ে আছে, আমরা প্রথমেই যেটি বোঝালাম তোমাকে কবিতার নামেতেই, তুমি কি এটি বুঝতে পারলে যে অনন্ত কেন বললাম? কোনটা অনন্ত কুয়া? এবং সেখানে চাঁদ পড়ে আছে। চাঁদ কখন পড়ে থাকে? যখন আমি তাকে কি করছি না, তাকে মূল্য দিচ্ছি না, তাকে আমি প্রাধান্য দিচ্ছি না। সেই চাঁদ প্রকৃতির মধ্যে থাকলে তো হবে না, চাঁদটাকে আমাকে কি করতে হবে? আমাকে তাকে তার যে রসগ্রহণ, তার যে সৌন্দর্য, সেইটা তো আমাকে উপভোগ করার, সেটা আমাকে আত্মীকরণ করার, সেই যোগ্যতা আমাকে অর্জন করতে হবে। তাই ওটা পড়ে আছে। দেখো, দৈনিক রাত্রে তো দেখো আকাশে চাঁদ সুন্দরভাবে কি হচ্ছে? পড়ে আছে। যখন আমি তাকে নিচ্ছি তখনই তো চাঁদ হয়ে যাচ্ছে আমার প্রিয়া। তাহলে পড়ে আছে তো প্রকৃতি, তো সে তো প্রকৃতি তো রয়েছে আমাদের চোখের সামনে। অ্যাকচুয়ালি আমার নেবার মানসিকতা, অর্থাৎ
আমরা যে সময় শক্তি চট্টোপাধ্যায় কবিতাটি লিখছেন, যে সময় এ কাব্য লিখছেন, সেই সময়কালীন অবস্থাতে তোমরা জানো যে শক্তি চট্টোপাধ্যায়ের আমরা আলোচনার ক্ষেত্রে আমরা বারে বারে বলেছি যে তিনি প্রকৃতিকে প্রচণ্ড ভালোবাসতেন। তিনি প্রকৃতির মধ্যে গিয়ে নিজেকে নিবেশিত করে দিতে পারতেন এবং সেই প্রকৃতির দিকেই তার টানটা বেশি ছিল। তো সেই প্রকৃতি থেকে আমরা সরে যাচ্ছি সেটাকে তো কবি অনুভব করছিলেন, কারণ তিনি তো কলকাতায় থাকতেন। তাহলে কলকাতার যান্ত্রিক জীবনকে তিনি দেখছেন। সমর সেন যেমন মহুয়ার দেশ, যেমন তিনি শহর থেকে সেই মহুয়ার দেশকে গিয়ে সেখানেও গিয়ে প্রকৃতিকে দেখতে পেলেন না, কারণ মাটির তলাতেও সেখানে কি হচ্ছে, শোষণ করা হচ্ছে। ফলে আমি যে মহুয়া গাছটাকে দেখব, মহুয়া গাছের পাতাগুলোকে দেখব, মহুয়া রসকে মাতোয়ারা হব, সেটাতেও বাধা, কারণ সেখানেও ওই কলকাতার শোষক গিয়ে সেই মাটির তলায় গিয়ে সেই কয়লা খাদানে সেখানে কিন্তু শোষণ করে সেখানে মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলছে। তার মানে এই কবিরা প্রকৃতিকে দারুণভাবে চাইছেন। প্রকৃতি আমাদেরকে বাঁচিয়ে রাখে, প্রকৃতি আমাদেরকে সুস্থ সবলভাবে জীবনযাপন করার ক্ষেত্র তৈরি করে দেয়। সেই ক্ষেত্র থেকে আমরা তখনই বিচ্যুত হয়ে যাই যখন আমরা বড় যান্ত্রিক হয়ে যাই। তো অনন্ত কুয়ার জলে চাঁদ পড়ে আছে, আমরা প্রথমেই সেই জন্য ব্যাখ্যা করে দিলাম। এবার আমরা কবিতার সেই ক্ষেত্র অনুযায়ী কবিতা আমরা আলোচনা করব। দেয়ালির আলো মেখে নক্ষত্র গিয়েছে পুড়ে কাল সারা রাত। লক্ষ্য করো, দেওয়ালির আলো মেখে, দেওয়ালির আলো মেখে নক্ষত্র গিয়েছে পুড়ে কাল সারা রাত। একটি শব্দ ব্যবহার করলেন, ওই একটি শব্দ ধরেই কবিতার মানে তোমাকে বুঝতে হবে। পুড়ে, নক্ষত্র সে পুড়ে কালকে সারা রাত। আমরা যখন কালী পুজোর দেওয়ালি যখন আলো রোশনায় যখন আমরা মাতিয়ে তুলি, আমাদের করোনা তাড়ানোর জন্য যখন আমরা বাজি পুড়িয়েছিলাম, করোনা যায়নি কিন্তু প্রকৃতি সে বিমর্ষ হয়েছিল। করোনা ভ্যাকসিনেই যাবে, করোনা ডাক্তারের চিকিৎসাতেই যাবে, করোনা বাজি পোড়ানোতে যায় না। দেওয়ালির ওই যে রাত্রে আমরা যে বাজি পোড়ায়, অন্তত শক্তি চট্টোপাধ্যায় যে সময়ের কবি, তখন যেভাবে বাজি পোড়ানো হতো, এখন তো তাও অনেক কিছু প্রশাসনের অনেক রেস্ট্রিকশনের ব্যাপার চলে এসছে। যেভাবে বাজি পোড়ানো হতো, আমি একটু অ্যাড করে বলি যে দেখবে যেভাবে রাবণ পোড়ানো হয়, আমি একটু যোগ করেই বলি তোমাদেরকে, রাবণ পোড়ানো হচ্ছে। এতটাই মাতোয়ারা হয়ে গেছে লোকগুলি রাবণ পোড়ানো দেখতে দেখতে যে রেল লাইনে দাঁড়িয়ে রাবণ পোড়া দেখছে। তো রাবণ পোড়াচ্ছে মানে তারা রামের তারা বাঁদর হয়ে তারা রাবণ পোড়া দেখছে নিশ্চয়ই। তা সেই বাঁদরানি করার জন্য তারা রেল লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা রাবণ পোড়া দেখলো। তাহলে তারা তো রামের সাপোর্টার নিশ্চয়ই। রাবণ যখন পোড়ানো হচ্ছে, তো তাদেরকে কাউকে কিন্তু রাম কিন্তু রক্ষা করতে পারলো না, কারণ যমদূতের মতো ট্রেন এসে তাদেরকে সবাইকে গ্রাস করে নিল। আমরা এইভাবে রাবণ পুড়িয়ে, এইভাবে দেওয়ালি করে আমরা কাকে বিমর্ষ করে তুলি, কাকে দুঃখিত করে তুলি, কাকে আমরা প্রচণ্ডভাবে আঘাত দিই, তার নাম হচ্ছে প্রকৃতি। সেই প্রকৃতির একটি অঙ্গের নাম হচ্ছে নক্ষত্র। এই প্রকৃতির একটি অঙ্গ যেমন ছিল বলাই গল্পে বলাইয়ের শিমুল গাছটি, সেই শিমুল গাছের ডাল যদি কেউ ভেঙে দেয়, তার থেকে বলাইয়ের একটা আঙ্গুল ভেঙে দিলে কষ্ট বলাইয়ের কম হবে। এই হচ্ছে প্রকৃতিকে অন্তর দিয়ে অনুভব করা। মায়ের সন্তানের কে যদি ধরে হাতটা যদি ভেঙে দেয়, তা মায়ের তখন মনে হবে আমার ছেলের হাতটা না ভেঙে যদি আমারটা ভেঙে দিত তাহলে আমার কষ্ট কম হতো। মনে রাখবে, প্রকৃতিকে যারা অন্তর থেকে ভালোবাসে তারা নক্ষত্রের দুঃখকেও দেখতে পায়। যে সারা রাত ধরে যখন ওই বাজি পুড়ছে, সারা রাত ধরে ওই আলোর রোশনাই হচ্ছে, আমরা যখন সাময়িক ওই সুখে মাতোয়ারা হচ্ছি, তখন প্রকৃতি বিমর্ষ হচ্ছে, প্রকৃতিকে আমরা ধ্বংস করছি।
কাল সারা রাত তার পাখা ঝরে পড়েছে বাতাসে। এটাকে তোমাকে স্বপ্নচারিতায় ভাবতে হবে। দেখো, নক্ষত্রের পাখা হয় না, আমরা সবাই জানি, কিন্তু আমরা জানি প্রকৃতি এরকম করে আমাদের অত্যাচারে ঝরে পড়ে। সুন্দরবনের গাছপালা আমাদের অত্যাচারে নষ্ট হয়। আমাদের তাল দিঘির নাম আছে, তাল গাছগুলি কিন্তু ঝরে পড়েছে আমাদেরই যান্ত্রিক ব্যবসায়িক আমাদের রাক্ষুসে যে খিদে, তার জন্যে তাল পুকুরে তাল গাছ একটাও থাকে না। সেই তাল গাছ বিক্রি হয়ে যায়, আর সেই পুকুর বসে বসে কাঁদে। কাল সারা রাত তার পাখা ঝরে পড়েছে বাতাসে। সেই নক্ষত্রের পাখা ঝরে পড়েছে বাতাসে। তাহলে পাতা তার পাখা ঝরে যাচ্ছে, অর্থাৎ প্রকৃতিকে আমরা আমরা ঝরিয়ে দেওয়ার চেষ্টা করছি, প্রকৃতিকে আমরা শেষ করে দেওয়ার চেষ্টা করছি। মুখে বড় বড় কথা, গাছ লাগাও প্রাণ বাঁচাও, এইটা একদম কমন কথা, কিন্তু সত্যি করেই আমরা সারা জীবন কটি গাছ লাগিয়েছি এবং গাছগুলিকে যত্নে লালিত পালিত করেছি? যদিও লাগিয়েছি, তারপর আর ফিরেও তাকিয়ে দেখিনি। আমরা অনেক সময় দেখবে বৃক্ষরোপণ উৎসবে আমরা ধুতি পরে পাঞ্জাবি পরে আমরা গিয়ে গাছ লাগাই, তারপরে কোনো দিন আমরা গিয়ে দেখেছি কি সে গাছটার কি হলো? গাছ লাগাও নয়, গাছ লাগাও এবং যত্নে তাকে লালিত পালিত করে তোলো। একটি শিশুকে যেমন তার মা লালিত পালিত করে তোলে, এবং প্রাণ বাঁচাও। ওখানে লাইনটা ভুল আছে। ওই লাইনটা আমি এই অর্থ বলে ভুল আছে, লাইনটা লেখা ভুল নয়, আমরা পড়ে ওইটুকু মানে দেখতে পাই বলে আমি ভুল বললাম। অর্থাৎ গাছ লাগাও নয়, তার সঙ্গে আরো কিছু মনে মনে যোগ করে নাও, তবেই তোমার অর্থটা ফুলফিল হবে। তো নক্ষত্র, তার আবার পাখা, সে আবার ঝরে পড়ছে বাতাসে। তোমাকে অনুভব করতে হবে প্রকৃতিকে এরকম করে আমরা ঝরিয়ে দিচ্ছি। আকাশ থেকে এইভাবে নক্ষত্র তার পাখাগুলো যদি খসে খসে পড়ে, তোমরা ভূগোলের নিয়ম অনুযায়ী জানো যে নক্ষত্রের এতটুকু অংশ কোনোভাবেই খসে পড়বে না, কোনোভাবেই না। তোমরা এটা ভালো করে জানো, কারখানার ধোঁয়াতে নক্ষত্রকে দেখা যাবে না। প্রকৃতির সঙ্গে আমাদের আড়াল করে দিচ্ছে কে? যান্ত্রিকতা। তোমরা জানো যে দেওয়ালির রাত্রেবেলা যে বাজি পড়লো, সেই বাজি পোড়ার যে ধোঁয়াগুলো, সেই ধোঁয়াগুলো যখন ওপর দিকে উঠবে, তখন নক্ষত্রের পাখাগুলো ঝরে পড়া মানে হচ্ছে নক্ষত্রের সঙ্গে আমার মেলবন্ধনের মাঝে একটা প্রাচীর উঠে গেল। চরের বালিতে তাকে চিকি মাছের মতন মনে হয়। চরের বালিতে তাকে চিকি মাছের মতন মনে হয়। অর্থাৎ নক্ষত্র মনে হচ্ছে মরে পড়ে আছে কোথায়? ওই বালির চড়ায়। তোমরা জানো বালির মধ্যে অভ্র আছে, সেখানে তার রিফ্লেক্ট বা প্রতিফলন ঘটলে যে চিকি অর্থাৎ যে তার যে একটা আভা যে বেরিয়ে আসে, সেইটাকে এখানে বলা হচ্ছে। আর তোমরা এটা জানো যে সমুদ্রের মাছ, সেই সমুদ্রের মাছ সমুদ্র দূষিত হয়ে গেলে সেই সমুদ্রের জল অনেক সময় কি হয়, আমাদের বিভিন্ন রকম আমাদের দূষণ সেই জলের সঙ্গে, কারখানার নোংরা জলের সেই গিয়ে সমুদ্রের জলে বা নদীর জলে যদি পড়ে, সেখানে চড়াতে দেখবে অনেক সময় দেখবে মাছগুলি এসে দেখবে ওই বালির ওপর দেখবে চিকি অবস্থায় দেখবে পড়ে আছে। সারি সারি মাছ দেখবে মৃত অবস্থায় পড়ে আছে। ওটা কিচ্ছু নয়, মাছগুলো শুধু মরে গেছে শুধুমাত্র দূষণের জন্য। তাই এখানে নক্ষত্র এবং চিকি মাছ দুটো দিয়েই বুঝিয়ে দিলেন যে আমরা মেরে ফেলছি। আমরা কাকে মেরে ফেলছি? আমরা ওই মাছকেও যেমন মেরে ফেলছি, আমরা নক্ষত্রকেও শেষ করে দিচ্ছি, অর্থাৎ আমাদের সঙ্গে তার বিচ্ছেদ ঘটিয়ে ফেলছি।
মনে হয় হৃদয়ের আলো পেলে সে উজ্জ্বল হতো। মনে হয় ওনারা একদম বস্তুগত ক্ষেত্রে তো সেই মুহূর্তে কবিরা প্রমাণ দিতে পারেন না, কারণ এটা তো মনের ব্যাপার। মনে হয় হৃদয়ের আলো পেলে, তাহলে এই নক্ষত্র যদি হৃদয়ের আলো পেত, তাহলে আমরা কি ওই দুর্গন্ধময় বাজি এরম করে পড়াতে পারতাম? ওই মাছকে যদি আমরা ভালোবাসতাম, তাহলে কারখানার নোংরা জলকে, আমরা জানি যে যন্ত্র সভ্যতাকে আমরা থামিয়ে রাখতে পারি না, কিন্তু যন্ত্রকে কন্ট্রোল, সেটা তো আমাদের হাতে ছিল। যন্ত্র যখন আমাদেরকে কন্ট্রোল করে ফেলে, যন্ত্র যখন আমাদেরকে দাস বানিয়ে ফেলে, তখন সেটা তো আমাদেরই দোষ। যন্ত্রের তো কোনো প্রাণ নেই। আমরা যন্ত্রকে এতটাই প্রাধান্য দিচ্ছি, আমরা আমাদের বাণিজ্য বৃত্তিকে এতটাই প্রাধান্য দিচ্ছি যে প্রকৃতি যেন কিছুই নয় আমাদের কাছে। অথচ আমরা কজন ভাবি বলো যে যে যখন জন্মালাম, সেই যখন আমার জন্ম হচ্ছে, অর্থাৎ আমার সেই শুক্রাণুর সঙ্গে ডিম্বাণুর লড়াইয়ের মধ্য দিয়ে, সে একটি ডিম্বাণুর সঙ্গে একটি শুক্রাণুর মিলনের মধ্য দিয়ে যে আমার যে জন্ম যে হচ্ছে, সেই জন্ম, সেই সময়টাতে, সেই সময় থেকে আমি ঋণী আমি গাছের কাছে। কারণ আমি অক্সিজেনটা ওই মাতৃগর্ভে কিন্তু আমি ওখান থেকে নিয়ে আসছি। তারপরে আমি বাস্তব জগতে জন্ম নেওয়ার পর আমি আস্তে আস্তে চিনলাম মাকে, বাবাকে, কাকাকে, পাড়া প্রতিবেশীকে, কুটুমজনকে, আত্মীয় স্বজনকে। সত্যি কথা বলতে কি, তোমাকে যদি গাছ বলতো যে তোকে আমি অক্সিজেন দেব না, তাহলে কি তুমি তোমার মাকে চিনতে? সত্যি করে বলো তো। তোমাকে যদি প্রকৃতি বলতো যে তোকে কোনো রকমের অক্সিজেন আমরা দিতে পারবো না, তাহলে তুমি কি এই পৃথিবীর আলো দেখতে পারতে? তুমি তো মাতৃগর্ভেই শেষ হয়ে যেতে। কারণ মাতৃগর্ভে অবস্থানকালীন তুমি কিন্তু অক্সিজেন নিয়েছ। আমরা সেই নিরিখেই বলবো যে আমরা যদি অনুভব করি প্রকৃতিকে, এই অনুভবটা করলে তখন প্রকৃতি প্রীতি, প্রকৃতিকে চোখে দেখা নয়। আমি যেটা বারবার তোমাদেরকে ওয়ার্ডসওয়ার্থ আলোচনা করতে গিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, ওয়ার্ডসওয়ার্থের উই আর সেভেন, এই কবিতায় একটি ছোট্ট মেয়ে যার বয়স মাত্র 8 বছর, সেই মেয়েটি তার এক দাদা আর এক দিদির সঙ্গে থাকে, জন আর জেন। তার 2 দাদা শহরে চলে গেছে আর ফেরেনি। 2 দাদা নাবিক হয়ে গেছে বা মাছ ধরতে গেছে, তারা আর ফেরেনি। তারা 7-এর মধ্যে 4 জন মাইনাস হয়ে গেল, তারা 3 জন আছে। সেই 3 জনের মধ্যে সেই মেয়েটি, তার ঝাঁকড়া চুল, কোঁকড়ানো চুল, তার সুন্দর চোখ, তার সরল, তার যে দেহ বল্লরী, তার দেহের যে বিন্যাস, কি সহজ সরল, সেই মেয়েটি তার দাদা দিদির সঙ্গে খেলাধুলা করে। একদিন সে দেখলো আমার দিদি ঘুমিয়ে গেছে। খুব সাবধানী ওয়ার্ডসওয়ার্থ, উনি বললেন না যে মেয়েটি দেখছে দিদি মারা গেছে। কি সুন্দর, দিদি মারা গেছে ও ভাবতেই পারে না। দিদি ঘুমিয়ে গেছে। দিদি যেখানে ঘুমিয়ে রয়েছে, অর্থাৎ যেখানে তার সমাধিটি রয়েছে, একদম দিদির গায়ে হেলান দিয়ে মুড়ি খায় বা কোনো খাবার খায়, দিদির গায়ে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ে। দিদি তো ঘুমাচ্ছে, দাদার সঙ্গে খেলে বেড়াচ্ছে দিদিকে ঘিরে ঘিরে, দিদি চারপাশে খেলে বেড়াচ্ছে, দিদি জাগবে। কবি ওকে বোঝাতে পারছেন না যে দিদি মারা গেছে, ওকে বোঝানো যায় না। একদিন ওর দাদাও ঘুমিয়ে গেল, জেন ঘুমিয়ে গেল, জন ঘুমিয়ে গেল। যখন জেন জন দুজনেই ঘুমিয়ে গেল, দুজনেই সমাধি রয়েছে, মেয়েটি 2টি সমাধির মাঝে বসে সে রুমাল সেলাই করে, সে তার মোজা পরে সেখানে বসে,
সে দুটি সমাধির মাঝে এসে নিজেও সেখানে মাঝে মাঝে ঘুমিয়ে যায়, খেলা করে। সে জানে তো আমার দাদা এবং দিদি ঘুমিয়ে আছে। তাকে বিশ্বাস করানো গেল না যে ওরা মারা গেছে। তোমাকে কি বলবো আমি, ওয়াটসঅ্যাপ কিভাবে প্রকৃতিকে দেখেছেন, এইটা আমি সেই দিনে দেখতে পেলাম। আমার মানে বলতে গিয়ে আমার রোম খুব কাটা দিয়ে উঠছে। একটি ছোট্ট বাচ্চা মেয়ের মা এবং বাবা দুজনেই MA পাস, তারা মাঠে গেছিল কোনো ফসল বা কিছু আনতে, আর এই কয়েকদিন আগে বাজ পড়ে মারা গেল। মা বাবা দুজনেই বাজ পড়ে মারা গেল। তা বাড়িতে সবাই কান্নাকাটি করছে। ওই একটি ছোট্ট মেয়ে, এই মেয়েটির বয়স খুব জোর হলে 5 বছর এরকম হবে, 5-6 বছর। ও কোনোভাবে বুঝতে পারছে না, ওরা কাঁদছে, মরে গেছে বলে কাঁদছে, ও কিন্তু বুঝতে পারছে না আমার মা বাবা কোথায় গেছে। ও বলছে আমার মা কোথায় গেছে। মানে ওকে যদি বলা হয় মা মরে গেছে, তা ও বলবে মা কোথায় মরে গেল, মানে সেইটা বুঝতে পারবে না। আমরা খুব সরল থাকি ছোটবেলায়, আমরা আস্তে আস্তে ব্যাকা হয়ে যায়। অ্যাকচুয়ালি যারা প্রকৃতির মধ্যে মানুষ হয়, দেখবে সেই বাচ্চাগুলো দেখবে এরকমই থাকে। আর যে ছেলেগুলোকে প্রকৃতির সঙ্গে মিশতে দেওয়া হয় না, সে ছোটবেলাতেই বুঝে যায় কোনটা মৃত্যু, আমি কি করে পৃথিবীতে এলাম, সব দেখবে সে পেকে গেছে। আর দেখবে সরল যারা প্রকৃতির মধ্যে আছে, সে দেখবে সে অন্যভাবে বোঝে, রূপকথার রাজ্যে সে বোঝে। সেই জন্য সে বোঝে আমার মা বাবা আকাশে তারা হয়ে গেছে। তাকে বোঝা, সে বলবে হ্যাঁ তারা হয়ে গেছে, ভালো করে দেখো প্রকৃতি। তো ওয়ার্ডসওয়ার্থ উই আর 7 এই কবিতায় তিনি দেখিয়ে দিলেন যে মেয়েটির কাছে ওরা বেঁচে রয়েছে, কারণ মেয়েটি সে প্রকৃতির মধ্যে তার দিদি এবং দাদাকে দেখতে পাচ্ছে, কারণ তাদের সঙ্গে কে রয়েছে, প্রকৃতি। আমরা জানি রবীন্দ্রনাথের সন্তান সমী মরে যাওয়ার পর রবীন্দ্রনাথ অনুভব করেছিলেন আমার সমী তো যায়নি। ওয়ার্ডসওয়ার্থের উই আর 7 প্রভাবিত করে মানুষকে, আমার সমী তো যায়নি, কোথায় রয়েছে, বাতাসের মধ্যে অনুভব করছে। রবীন্দ্রনাথ ওয়ার্ডসওয়ার্থের একজন সার্থক শিষ্য, মনে রাখবে। মনে হয় হৃদয়ের আলো পেলে সে উজ্জ্বল হতো, হৃদয়ের আলো পেলে সে উজ্জ্বল হতো। কাদের হৃদয়ের আলো পেলে? আমাদের হৃদয়ের আলো পেলে। আকাশে যে তারা ছিল, সেই তারা আছে, সেই তারা থাকবে। আমরা আড়াল তৈরি করেছি, আমরা প্রাচীর দিয়ে দিচ্ছি, নয় আমাদের উঠোনগুলো দেখবে প্রাচীর দিয়ে দিয়েছি, নয় প্রকৃতির উঠোন আমাদের উঠোন আলাদা করে নিয়েছি। আমার উঠোনের বাইরে ওই গাছটা কে ডাল কেটে দিল, আমার উঠোনের বাইরে ওই গাছটা, খুব ভালো করে লক্ষ্য করবে, ওই গাছের কে পাতাটা ছিঁড়ে নিল, আমার কিচ্ছু এসে যায় না। কিন্তু আমার উঠোনে কোনো গাছের ডাল বা পাতা ছিঁড়লে আমি রেগে যাচ্ছি। মনে রাখবি, এর নাম প্রকৃতি প্রীতি নয়, এর নাম ধান্দা প্রীতি। একে কখনো প্রকৃতি প্রীতি বলে না। এটা সেই ভিখারিকে 10 টাকা দেওয়ার মতো মানব প্রীতি। ভিখারিকে 10 টাকা আমি দিয়েছিলাম, সারা জীবন ভাঙি ভাঙি খায়, যে আমি 10 টাকা ভিখারিকে দিয়েছিলাম। মনে রাখবো, ওর নাম মানব প্রীতি নয়। এর নাম যেমন গাছ প্রীতি নয়, ওর নামও মানব প্রীতি নয়। মনে হয় হৃদয়ের আলো পেলে সে উজ্জ্বল হতো। আমাদের হৃদয়ের আলো পেলে সারা রাত ধরে তার পাকা খসা শব্দ আসে কানে। আবার দেখো নেগেটিভ, সারা রাত ধরে তার পাখা খসা, আন্ডারলাইন করবে পাখা খসা। দেখো সাজিয়ে নাও পুড়ে, সাজিয়ে নাও ঝোড়ে, সাজিয়ে নাও বালির চরের বালিতে পড়ে। বালি চরের বালিতে তার মানে পড়ে আছে। আর পাখা খসা, সবই দেখো বিলীয়মান, অপশ্রিয়মান। আমরা জীবনানন্দের কবিতা পড়েছি, আমরা জানি যে ছিন্ন খঞ্জানার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায়, বাংলার নদী মাঠ ভাট ফুল ঘুঙ্গুরের মতো কেঁদেছিল তার পায়ে।
যারা মানে বোঝেনি তারা মানে জীবনে বুঝতে পারবে না যদি এই প্রকৃতিকে না বোঝে। ওখানে কেউ যদি গল্পতেই থাকে তাহলে মুশকিল আছে। বেহুলাকে লক্ষিন্দর থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল, আর খঞ্জনা পাখিকে যদি তার জোড়া থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয় সে দুঃখ পায়। আর আসল কথাটাই কিন্তু বুঝতে হবে, এই দুটি আসল কথা নয়। আসল কথাটি হলো যে প্রকৃতিকে প্রচন্ড ভালোবাসে তাকে যদি প্রকৃতি থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয় তার অবস্থা হবে বেহুলার মতো। আমাদের লক্ষিন্দর ইজ ইকুয়াল টু প্রকৃতি। জীবনানন্দের দৃষ্টিতে রূপসী বাংলা কাব্যে মনে রাখবে লক্ষিন্দর মরে যাচ্ছে দেখানো হয়েছে। রূপসী বাংলা গোটা কাব্য জুড়ে দেখানো হচ্ছে শুধু প্রকৃতি চিত্র নয়, সেই প্রকৃতি বিলীয়মান অপশ্রিয়মান সেই চিত্র কিন্তু রূপসী বাংলা কাব্যে দেখানো হয়েছে। তাই ছিন্ন খঞ্জনা প্রসঙ্গ কেন এসেছে না, আমরা সমৃদ্ধ হই, আমরা বোধ সম্পন্ন হই, আমরা মানুষ হিসেবে সার্বিক আমাদের উন্নতি হয়, তার পিছনে একটা কারিগর আছে, তার নাম প্রকৃতি। আমরা যদি সেই প্রকৃতিকে শেষ করে দিই তাহলে খঞ্জনার পাখির মতো অবস্থা হবে। আমরা যদি প্রকৃতি শেষ করে দিই তাহলে এই লক্ষিন্দরকে ওই সাপে কাটার মতোই হয়ে যাবে। সমস্যা হচ্ছে লক্ষিন্দরকে অন্যজন পাঠিয়েছিল সাপে কাটতে, নিয়ে বেহুলে তাকে বিচ্ছিন্ন করেছিল। আর আমাদের সমস্যা হচ্ছে যে আমরাই লক্ষিন্দর, আমরাই সাপ। অর্থাৎ আমাদের লক্ষিন্দরকে আমরাই নিজেরা সাপে কাটাচ্ছি। অর্থাৎ আমাদের এখানে ঘাতক সে যে ব্যক্তি এবং সে যাকে হত্যা করছে সেই একই ব্যক্তি। এখানে অন্যজনের দোষ দিতে গেলে হবে না, কারণ আমরা নিজেদেরকেই নিজেরা কি করছি, শেষ করছি। তো সারা রাত ধরে তার পাখা খসা শব্দ আসে কানে, মনে হয় দূর হতে নক্ষত্রের তামাম উইল উলট পালট হয়ে পড়ে আছে আমার বাগানে। কি সুন্দর কথা। আবার দেখো মনে হয়, কারণ অনুভব, মনে হয় দূর হতে নক্ষত্রের তামাম উইল। তামাম মানে সম্পূর্ণ, তামাম মানে সমগ্র, তামাম মানে টোটাল। উইল তোমরা তো পড়েছো কৃষ্ণকান্তের উইল, তোমাদের তো জানা উচিত যে উইল জিনিসটা কি। উইল মানে হচ্ছে নবীন কিশোর তোমাকে আমি দিলাম। অর্থাৎ উইল মানে হচ্ছে যে নিজের যে স্থাবর অস্থাবর সম্পত্তি যখন অন্যের নামে কি করে হয়, লিখে দেওয়া হয়, তাকে বলে উইল করেছে। কেমন আমরা জানি, সেটা সবাই জানো তোমরা। তার মনে হয় দূর হতে নক্ষত্রের তামাম উইল উলট পালট হয়ে পড়ে আছে আমার বাগানে। উলট পালট হয়ে পড়ে আছে আমার বাগানে। আমি তোমাকে দুটি বাগানের কথা বলবো। আমার বাগান, আমি কি বলেছিলাম শুরুতে, বুধুয়ার পাখি অলোক রঞ্জন দাশগুপ্তের, সেখানে আমি বলেছিলাম আমার উঠোন, বুধুয়ার উঠোন। আর বুধুয়া দেখছে কি, ওটা কার উঠোন না। এবার তুমি নিশ্চয়ই আরো পরিষ্কার হয়ে যাবে যে আমার বাগানে, আমার বাগানে, এই যে আমার বাগান, আমার যে বাগান, সেই বাগানে ওই নক্ষত্রের তামাম উইল সব উলট পালট হয়ে কি আছে, সব পড়ে আছে। অর্থাৎ এত বড় যে প্রকৃতির যে ক্ষেত্র, তার যে উঠোন, তার যে বাগান, সেই বাগানকে সে আমাকে দিয়েছে। প্রকৃতি আমাদের সব সময় প্রকৃতি দেখবে আমাদেরকে উইল করে দিচ্ছে। তুমি বলো, চাঁদ কখনো বলে যে জ্যোৎস্না দেব না আমি? তুমি বলো সকালে সূর্য কখনো বলে যে আমি আলো দেব না? শব্দ উইল করে দিচ্ছে আমাদেরকে। প্রকৃতি আমাদেরকে কোন জায়গায় উইল করেনি? এভারেস্ট চূড়া বলছে তোমাকে সৌন্দর্য দিচ্ছি আমি উইল করে দিলাম তোমাকে, তুমি নাও। সেই উইল আমরা, প্রকৃতি টোটাল উইল করে দিল, সমুদ্রের অপার সৌন্দর্য তোমাকে উইল করে দিল। কিন্তু তুমি কি করছো? সমুদ্রের তীরে বসে তুমি প্ল্যান করছো যে আমার বউটাকে জলে ডুবিয়ে কি করে মারা যায়, না? সেই প্ল্যান তুমি করছো, নিশ্চয়ই সেই গল্প তুমি পড়েছো। তো তুমি সমুদ্রকে, সেখানে তুমি লোকে এসে বললে যে খুব সুন্দর ফটো উঠেছে,
দারুণ সমুদ্রের স্বামী স্ত্রী ফটো তুলে, কিন্তু প্ল্যান হচ্ছে মেরে ফেলবো ওকে আমি। তাহলে সেই ফটো এসে তুমি বাজার মাত করছো যে আমি সমুদ্রে বেড়াতে গেছিলাম। তুমি একদিন তো সমুদ্র দেখলে? অ্যাকচুয়ালি উইলটা ও করে দিল, কিন্তু সমুদ্র সম্পূর্ণ উইল তোমার নামে করে দিয়েছে, কিন্তু সেই উইলটাকে তুমি ওলট পালট করে দিচ্ছ। ওলট পালট মানে তাকে তুমি ঠিকমতো ইউজ করছো না, তাকে আন্তরিকভাবে তুমি যত্ন করে রাখছো না, তাকে আন্তরিকভাবে তাকে পরিচালনা করছো না। সেই উইল ওলট পালট হয়ে পড়ে আছে আমার বাগানে, আমার বাগানে, তোমার সংকীর্ণ বাগানে, আমার বাগানে। আমার বাগানে কি প্রকৃতি প্রীতি হয়? আমার বাগানে প্রকৃতি প্রীতি হয় না। আমার আজ পর্যন্ত কোনোদিন মনে হয়নি, আমি তো কবিতাটা পড়াচ্ছি, আমি তো বুঝতে পারছি, আমার আজ পর্যন্ত কোনোদিন মনে হয় না, আজ পর্যন্ত মনে হয়নি যে একটা গাছ কেউ কেটে ফেললে আমার যন্ত্রণা হচ্ছে। কিন্তু সত্যি কথা বলতে কি, আমার উঠোনে দেখতে পাবে যে ক্রিসমাস ট্রির একটা ডাল কেউ ভেঙে নিয়ে চলে গেছে, দেখতে পাবে বাঁ দিকে একটা ডাল ভেঙে নিয়ে চলে গেছে। তা আমার এত কষ্ট হয়েছিল না। এর নাম প্রকৃতি প্রীতি নয়, এর নাম ধান্দা প্রীতি। একটা বড় বট গাছ, সেই বট গাছ বা অসত্য গাছ, আমার নিজের চোখে দেখা একটা বট গাছ আমার বিদ্যালয়ের সামনে ছিল। ছোটবেলায় সেই বট গাছের নিচে খেলা করেছি। সেই বট গাছ তো চারিদিক তার ডালপালা মেলে ধরে আছে। সেই বট গাছের তলায় আমার আজও মনে আছে কত কত হাতি আসতো, মানে হাতি, সে মাউথ হাতি নিয়ে আসতো, নিয়ে বট গাছে ওই ডালগুলো ভেঙে হাতিকে খাওয়াতো, ওই পাতাগুলো খাওয়াতো, হাতির খাবার। তো সেই গাছে কত কত পাখি বাসা বাঁধতো, সেই গাছের তলায় বসে কত মানুষ বিশ্রাম নিত। সেই গাছটাকে একদিন করাত দিয়ে কি করে দিল, কেটে ফেললো। দেখবে প্রথমে যখন গাছটা কাটা হয়, দেখবে তোমার মাথাটা নাড়া করে দিল যেমন হয়, যেমন একটা বেখাপ্পা দেখতে লাগে, দেখবে প্রকৃতিকে সেরকম লাগে দেখতে, সত্যি করেই ভালো লাগে না। কিন্তু আমরা কি বিরাট দুঃখ পাই। সেদিন কি আমি খাওয়া বন্ধ করে দিয়েছিলাম বট গাছটা কেটেছিল বলে? এইখানে আমার সঙ্গে বলাইয়ের পার্থক্য। বলাই হয়তো দুদিন খেতই না ওই গাছটা কেটে দেওয়ার জন্য, কারণ কষ্ট হতো যে যে পাখিগুলো বাসা বেঁধেছিল তাদের সব ডিমগুলো নষ্ট হয়ে গেল। যে পাখিগুলো বাসা বেঁধেছিল, যাদের ছোট্ট ছোট ছানা হয়েছে, সেই ছানাগুলো জাস্ট ওই গাছ উল্টি পড়লো, সেই পাখি ছানাগুলোকে নিয়ে কোথায় যাবে? এই যে বোধ, এগুলো তো আমি তোমাকে বিশ্লেষণ করছি। বোধটা তো আলাদা জিনিস, বিশ্লেষণ আলাদা জিনিস। বিশ্লেষণ যে কোনো মুহূর্তে করে দেওয়া যায়। বোধটা হচ্ছে আমার প্রাণটা কোকিয়ে উঠলো কার জন্য? ওই পাখির ওই বাচ্চাগুলোর জন্য। সে দৌড়ে যাবে, পাখিগুলোকে বাঁচানোর চেষ্টা করবে। এটা হচ্ছে বোধ। তো উলট পালট হয়ে পড়ে আছে আমার বাগানে। তোমার কাছে পরিষ্কার? তোমার কাছে এ পর্যন্ত পরিষ্কার? অনলাইনে ছেলে মেয়েরা তোমার কাছে পরিষ্কার এই জায়গা অব্দি? সম্পূর্ণ অনুভবের কবিতা, কারণ মনে হয়। আসছি তারপর। এবার তোমাকে নিয়ে যাব আমি নক্ষত্র খামারে নবান্নের দিন। এবার তোমাকে নিয়ে যাব আমি নক্ষত্র খামারে নবান্নের দিন। পৃথিবীর সমস্ত রঙিন পর্দাগুলি নিয়ে যাব শেফালির চারা। গোলাবাড়ি থেকে কিছু দূরে রবে সূর্যমুখী পাড়া। এবার তোমাকে নিয়ে যাব আমি নক্ষত্র খামারে নবান্নের দিন। একদম পজিটিভ। নিয়ে যাব। কবি কল্পনা করছেন, কবি ভাবছেন যে তোমাকে নিয়ে যাব, অর্থাৎ কবির মানস প্রিয়া বা কবির প্রিয়া, সেই প্রিয়ার হাত ধরে তাকে কবি নিয়ে যাবেন। কোথায় নিয়ে যাবেন? মনে রাখবে, আমার বাগান থেকে নিয়ে যাব সেই উঠানে, বুধুয়া যে উঠোন দেখেছিল। এবার তোমাকে নিয়ে যাব আমি নক্ষত্রের খামারে। এটা সেই অনন্ত কুয়া, এটা সেই অনন্ত খামার, নক্ষত্রের খামারে। আমি বলেছি খামার আমরা তৈরি করি। আমার বাড়িতেও খামার আছে, সেই খামার কিন্তু আমার বাড়ির লোককে তৈরি করতে হয়েছে। আমার এই খামারেতে
অন্যজনা পোষা কুকুর যদি এসে পায়খানা করে দিয়েছে, তার বাড়িতে গিয়ে তাদেরকে অপমান করে আসা হয়েছে, ওটা আমার খামার, হ্যাঁ, ওটা আমার খামার, আমার তৈরি করা খামার। ওই খামার সম্পূর্ণভাবে সংকীর্ণ, দেখবে ওই উঠোন সম্পূর্ণভাবে সংকীর্ণ, আর ওই কুয়ো সম্পূর্ণভাবে সংকীর্ণ। এবার সবগুলোকে ছেড়ে দাও, তুমি ছেড়ে দিলেই বুঝতে পারবে যে কবিতার প্রিয়াকে, কবিতার মানস প্রিয়াকেই বলো বা কবিতার সেই মানস সুন্দরীকে বলো, সেই মানস সুন্দরী তো মনেরও সুন্দরী হতে পারে। সেই নক্ষত্র খামারে নবান্নের দিন, নবান্নের দিন, নবান্ন, নবান্ন উৎসব তোমরা জানো যে নবান্ন নতুন অন্ন অর্থাৎ নতুন ধান যখন মাঠে ফলে তখন আমাদের গ্রাম বাংলায় ঘরে ঘরে দেখবে সেই নবান্ন উৎসব হয়। ঠিক আছে, তো মেন প্রকৃতিটা কোথায়? তোমার বাড়িতে না মাঠে? মূল প্রকৃতিটা কিন্তু মাঠে। সেই মাঠেই কিন্তু সেই ধান গাছগুলিকে দেখে দুঃখ করে জসিমউদ্দিন লিখেছিলেন অসাধারণ লাইন, তোমাদের চিরকাল মনে থাকার উচিত, যে সোনার সিতারে ভরেছে রাবণ পল্লীর পথে পড়ে, মুঠোমুঠি ধানে গহনা তাহার পড়িয়াছে বুঝি ঝোড়ে। আমি অনেক ছোটবেলায় পড়েছিলাম এই লাইনটি, কিন্তু আজও ভুলিনি। সোনার সিতারে ভরেছে রাবণ পল্লীর পথে পড়ে, মুঠোমুঠি ধানে গহনা তাহার পড়িয়াছে বুঝি ঝোড়ে। সঞ্জু ভালো করে জানবে, ও যখন মাঠে যখন ধান আনতে যায় তখন, এখন চেঞ্জ হয়ে গেছে অনেক কিছুই, গরুর গাড়ি করে ধান নিয়ে আসা হতো। আর সেই গরুর গাড়িতে ধানগুলো যখন কোষে বাঁধা হতো তখন মনে রাখবে সঞ্জু হচ্ছে রাবণ। ওই ধানগুলোকে গাড়িতে চাপালো, গরুর গাড়িতে। সীতাকে রাবণ তার এরোপ্লেনে চাপালো, পুষ্পক রথে। ওই গরুর গাড়িটা হচ্ছে পুষ্পক রথ, আর ওই গরুর গাড়ি গারোয়ান, ওই গরুর গাড়িটা যে নিয়ে আসছে হচ্ছে রাবণ, আর সীতা হচ্ছে ধানগুলি, ওই ধান গাছগুলি। সেই গাছ থেকে দেখবে সোনার বর্ণে ধানগুলি দেখবে পড়ে পড়ে আসে। গাড়ি যখন যায় তখন ধান পড়তে পড়তে যায়, ওগুলি যেন সীতার গহনা। তাহলে প্রকৃতিকে হরণ করে, প্রকৃতিকে টেনে নিয়ে এসে বাড়িতে ঢুকিয়ে আমি সেই প্রকৃতির সৌন্দর্যকে কি করলাম? আমি তো রাবণ হলাম। এটা জসিমউদ্দিন বলেছিলেন। অসাধারণ কবি, পল্লীর কবি, তোমরা জানো প্রকৃতির কবি, খুব ভালো কবি। তো পৃথিবীর সমস্ত রঙিন পর্দাগুলি নিয়ে যাব। সঞ্জয় কি করলো? মাঠ থেকে কি করলো? নিয়ে এলো, আর এটা নিয়ে যাব শেফালির চারা, শেফালির চারা। দেখো পৃথিবীর সমস্ত রঙিন পর্দাগুলি, পর্দা মানে কি তুমি বলবে যে সেই বাজারের সেই পর্দা? না, এখানে আমার সেই প্রকৃতির তার যে রঙিন যে পরিবেশ, অকৃত্রিম যে পরিবেশ, নিয়ে যাব শেফালির চারা। গোলাবাড়ি থেকে কিছু দূরে রবে সূর্যমুখী পাড়া। খুব ইম্পর্টেন্ট লাইন। গোলাবাড়ি থেকে, গোলাবাড়ি, তোমাকে আমি ওই কবিতা বোঝাচ্ছিলাম না? গোলাবাড়ি এখানে কি বুঝবে তুমি? রাবণের অশোক কানন। অশোক কাননে কাকে বন্দি করে গেছিল? সীতাকে। অশোক কাননে কাঁদেনি? কেঁদেছে। অশোক কানন মনে রাখবে রাবণের স্পেশাল জায়গা, নিজস্ব। ঠিক আছে, ওটা রাবণের নিজের। তাহলে অশোক কাননে সীতাকে বন্দিনী করে রেখেছে। এবার দেখো সঞ্জু ওই ধানের গাড়ি করে ধান নিয়ে এসে কোথায়? মড়ায় কি করলো? মড়ায় বাঁধলো, সীতাকে বন্দিনী করে রাখলো। কি অপূর্ব চিত্রকল্প, যে গোলাবাড়ি থেকে কিছু দূরে। গোলাবাড়িটা আবদ্ধ প্রকৃতি, উঠোনটা আবদ্ধ প্রকৃতি, কুয়োটা আবদ্ধ প্রকৃতি। অনন্ত কুয়োতে চলো ভাই, অনন্ত উঠোনে চলো। গোলাবাড়ি থেকে কিছু দূরে রবে সূর্যমুখী পাড়া। কোন পাড়া? সূর্যমুখী পাড়া। তুমি মাঠে মাঠে দেখতে পাবে সূর্যমুখী ফুলগুলো, দেখবে সূর্যের দিকে মুখ করে দেখবে ফোটে। কি অপূর্ব দৃশ্য লাগে। গোলাবাড়িতে নয় তা বলে, গোলাবাড়ি হচ্ছে সেখানে সূর্যমুখীও তার শস্য রাখা যায়,
গোলাবাড়িতে সর্ষেও রাখা যায়, গোলাবাড়িতে তিলও রাখা যায়, গোলাবাড়িতে ধানও রাখা যায়। শস্য যেখানে মজুত করা হয় তাকে গোলাবাড়ি বলে। তো সেই গোলাবাড়ি থেকে কিছু দূরে রবে সূর্যমুখী পাড়া। এবার তোমাকে নিয়ে যাব আমি নক্ষত্র খামারে নবান্নের দিন। কোন খামারে? নক্ষত্র শোভিত খামারে। অর্থাৎ ওই বুধুয়ার দেখা, ওটা কাদের উঠোন, ওটা কাদের উঠোন, ওটা কাদের উঠোন। যদি কোনো পৃথিবীর কিশলয়ে বেসে থাকো ভালো, যদি কোনো পৃথিবীর কিশলয়ে, আবার সেই জায়গায় এসো, আবার সেই জায়গায় এসো। জয়ের একটি ছেলে হয়েছে, তো জয়ের বিয়ে হয়েছে, ছেলে হয়েছে। তো হ্যাঁ, তোকে বুঝতে হবে, এগুলো বুঝতে হবে। তোর বিয়ে হয়েছে, ছেলে হয়েছে, এটা বুঝতে হবে। আমি কি এসিটা বাড়ি দেবো? ঠান্ডা লাগছে, কমিয়ে দেবো, কমিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে। জয়ের কি বললাম, ছেলে হয়েছে। তো জয়ের ছেলেকে প্রচন্ড ভালোবাসে। ছেলে বলে যে মা আমার শ্রেষ্ঠ মা। সত্যি তো তাই, মা সন্তানকে প্রচন্ড ভালোবাসে। কিন্তু মনে রাখবি, ওই মা, সেটা তোর মা, আমার মা, সবার মাই বিরাট ধান্দাবাজি মা। মনে রাখবি, তোর মাও মা, আমার মাও মা, এগুলো এক ক্যাটাগরির মা। এরা হচ্ছে সংকীর্ণ উঠোনের মা, শুধু নিজের গাছটা। নিশ্চয় বোঝাতে পারলাম? মাদার টেরিজা। তোর মা তোর কাছে যত মহৎ হোক, কিন্তু যখন তুইটাকে ছেড়ে মাকে হিসেব করবি, তখন দেখতে পাবি স্কুলে যখন পড়াশোনা করতিস, তোর মা তোর কথাটাই ভাবত, আমার ছেলে কি করে ফার্স্ট হবে, আমার ছেলে কি করে চাকরি পাবে। কোনোদিন তোর মা এটা ভাবেনি, আমার মাও কোনোদিন এটা ভাবেনি যে আমার ছেলে না পায় না পাক, অন্য ছেলেরা আগে পাক। আমার ছেলে পরীক্ষায় পাশ করুক, সবাই করুক তার পিছু পিছু। মুখ দিয়ে বড় বড় ডায়লগ বল, কিন্তু ভিতরে ভিতরে যে ভাবনা, বললাম বোধ জিনিসটা আলাদা। বোধ মানে বাতেলা নয়। বাতে অনেক কথা বলা যায়, কিন্তু বোধ থেকে কিন্তু কোনো মাই ভাবে না, যখন স্কুলের সামনে রেজাল্ট বেরোয়, মায়েরা যখন দাঁড়িয়ে থাকে, তখন একটা মাও ভাবে না যে আমার ছেলে যেন সেকেন্ড হয়। সবাই কি ভাবছে, যারা হাইফাই ছেলেরা যারা পড়াশোনা করে, সব মাইগুলো ভাবছে আমার ছেলে যেন কি হয়, ফার্স্ট হয়। এতটাই উঠোনের মা। সেই জন্য আমরা যখন এরকম অনুভব থেকে ভাববো, তখন জয়া যে তার ছেলেকে ভালোবাসে, জয়া ছেলেকে বলছে যে ওরে তোকে আমি মানুষ করেছি। আরে বাবা, তুমি তো ধান্দাবাজি মা বাবা, ওকে মানুষ করেছে কি তোমার ক্যালি। আমি আবার বলি, আমি কারো মাকে অপমান করার জন্য বলছি না, আমি বলতে চাইছি যে আমাদের প্রত্যেকের মায়েরা হচ্ছে সংকীর্ণ একটা উঠোনের মা। ওই আমার গাছের ডাল ভাঙার মতো, আমার গাছের ডালটা ভেঙে দিল। আমরা সেই ইউনিভার্সাল স্তরে আমাদের প্রকৃতি প্রীতি আমাদের নেই, যেমন আমাদের মানব প্রীতিও থাকে না যখন, তখন আমরা সংকীর্ণ। দুটোকে মিলিয়ে দাও, বুঝতে পারবে যে এই জন্যই মাদার টেরিজাও মা আর আমার মাও মা। কিন্তু মাদার টেরিজা ইউনিভার্সাল স্তরের মা, মানব প্রীতি আর প্রকৃতি প্রীতি মিলিয়ে দাও, দুটো দেখো। ওই দুটো আলাদা হতে পারে, কিন্তু আমার বিশ্লেষণটা কিন্তু একই। ঠিক আছে? তো যদি কোনো পৃথিবীর কিশলয় বেসে থাকা ভালো, পৃথিবীর কিশলয় কেন বললাম জয়া নিয়ে কথা। জয়ার ছেলে একদিন ডিম দিয়েছে, আর ছেলেকে তাকে টোস্ট বানিয়ে দিয়েছে। ছেলেকে জিজ্ঞেস করবে, স্কুল থেকে ফেরার পর জয়া জিজ্ঞেস করবে, দেখবি যে হ্যাঁ রে তোকে ডিম টোস্ট দিয়েছিলাম, খেয়েছিস তো? এবার ছেলে মিথ্যা কথা বলে না, ছোট ছেলে তো মিথ্যা কথা বলে না, মিথ্যা কথা শেখে মা বাবার কাছে, আস্তে আস্তে মিথ্যা কথাগুলো শেখে। তো বলছে যে হ্যাঁ খেয়েছি। সবটা খেয়েছিলি তো? না, আমি সবটা খাইনি, আমার দুই বন্ধুকে ডিমটা দিয়ে দিয়েছিলাম, নিয়ে আমি এটা খেলাম, আবার ওদেরকে ওইটাও কিছুটা দিয়েছিলাম। দেখবে জয়ার চোখ মুখের অবস্থা দেখবে, এই হচ্ছে ধান্দাবাজি মা, বদমাইশ মা, বাজে মা। ওই মা ওই ছেলেকে শেখাচ্ছে সংকীর্ণ উঠোনের কেমন লালন পালন করতে হয়।
এই জন্যই তো আমরা স্বার্থপর হয়েছি। আমি আবার বলি, ব্যক্তিগত কারো মাকে অপমান করার জন্য আমি কথাটা বলছি না, তবে আমরা কিন্তু ওই মায়েদের কাছেই মানুষ হয়েছি। ওই জন্য আমরা আমাদেরটা খুব ভালো করে বুঝি। আমি যেমন আমার বেতনটা খুব ভালো করে বুঝি, আমার মাই শিখিয়েছে। নিজেরটা কি করে বুঝতে হয়, আমার বাবাই শিখিয়েছে। আমার মা বাবা যদি বলতো যে 5 জনকে দিয়ে তারপর খাবি, তাহলে আমি আজকে ফ্রিতে পড়াতাম নিশ্চয়ই। আমার মা বাবা শেখায়নি। কেমন? তো আমরা যদি আমিটাকে সরিয়ে রেখে বিশ্লেষণ করি, তাহলে আমার মা বাবা খুব ধান্দাবাজ মা বাবা, শুধু আমার কথাই ভেবেছে। এই জায়গায় অ্যাকচুয়ালি আমার কথা ভেবেছে বলে আমি সমালোচনাটা করি না, কারণ তো আমার প্রফিট, তাই আমরা করি না। হ্যাঁ, তো এখানে আমরা বলতে পারি, ভালো করে দেখবে, পৃথিবীর কিশলয়, এই একটি শব্দ, পৃথিবীর কিশলয়। একদিন জয়া দেখলাম রাস্তার ধারে দুস্থ ছেলেদের সেবা করছে। জয়াকে জিজ্ঞেস করলাম, জয়া কি করছিস? না, আমি বাচ্চা ছেলেদের সেবা করছি স্যার। আমি, তুই এইগুলো করিস নাকি? হ্যাঁ স্যার, আমি এগুলোই করি। তা তুই যে বিয়ে করেছিলি? হ্যাঁ স্যার, বিয়ে করেছিলাম, কিন্তু আমি সন্তান নিইনি। আমি নিইনি, আমার স্যার নিজের ওপর একটু সন্দেহ আছে, যদি আমি স্বার্থপর হয়ে যাই। আমি সেদিন জয়াকে প্রণাম করবো। বিবেকানন্দ ভগ্নী নিবেদিতাকে বিয়ে করেননি। আরেকটা কথা বলি, বিহারীকে বিনোদিনী বিয়ে করেনি। বিহারী বিয়ে করতে চেয়েছিল। বিহারী তার মহৎ রাস্তা থেকে যদি সরে চলে আসে, তাই বিনোদিনী বিয়ে করেনি। বিনোদিনীর খুব ইচ্ছা ছিল বিয়ে করি, কিন্তু বিহারীর মহৎ ক্ষেত্রটা নষ্ট হয়ে যাবে, তাই বিনোদিনী বিয়ে করেনি। তাই চোখের বালি উপন্যাসে যখন পরিণতি হচ্ছে, যখন শেষ প্রান্তে গিয়ে পৌঁছাচ্ছি, তখন সবচেয়ে মহৎ যে, তার নাম বিনোদিনী, কারণ সে ত্যাগ করেছে স্বার্থ। পৃথিবীর কিশলয় সত্যি করে আমরা কজন দেখি? আমি তো কবিতাটা সুন্দর করে ব্যাখ্যা করে দিতে পারব, কিন্তু আমি এখানে পড়াচ্ছি কার কথা ভাবছি? পৃথিবীর কথা। আমার সবচেয়ে বড় মনে পড়ে আমরা যখন পিকনিক করতে যেতাম। আমরা তো সাহিত্যের ছেলে মেয়ে, তো আমার 3-4খানা বাস আমাদের হয়ে যেত। এখন তো আমরা বাইরে পিকনিক করতে যাই না, আমাদের যেহেতু কন্ট্রোল করতে পারি না। তো আমার এবার মনে পড়ে যে পিকনিক হচ্ছে, এবং সেখানে সেই আমাদের তখন ওই কাঠের ইয়ে ছিল, মানে অনেক আগের কথা বলছি। তো শান্তিনিকেতনে পিকনিক হচ্ছে, সেখানে একটা ওই ক্যানেলের ধারে পিকনিক হচ্ছে, গাছপালা সব আছে, সেখানে পিকনিক হচ্ছে, আর সেই আগুন জ্বলছে, আর সেই আগুনে পুরো গাছের পাতাগুলো পুড়ে যাচ্ছে। আমি নিজের চোখে দেখলাম। এবং তুমি বলে, স্যার আপনি দেখলেন? তাহলে স্যার আপনার বোধ স্যার রয়েছে, দেখলেন? হ্যাঁ, এবং প্রচুর মাংস খেলাম, এবং আরাম করে বাসে চেপে বাড়ি এলাম না কেঁদে। আমাদের এ হচ্ছে লোক দেখানি। এই যে আমি যে কথাগুলো বললাম, এবার আমি বলতে পারি এরকম, গাছগুলো পুড়ে যাচ্ছিল, এত খারাপ লাগলো আমার, না এত কষ্ট হলো আমার, কিন্তু মাংসটা ঠিক খাই নিলাম। এই যে সাজিয়ে বলা যায় অনেক কথা, আর বোধে সেই দুঃখটা আসে যাদের, তারাই প্রকৃত প্রেমিক প্রকৃতির। গাছের ডাল ভেঙে দিলে বলাই কেঁদে ফেলছে, চিন্তা কর। আর আমার পিকনিকে ওই গাছ পুড়ে গেল, কোনো ছেলে মেয়ে দেখতে পেলাম না। সাহিত্য নিয়ে পড়াশোনা করা তার সবাই কেউ দেখতে পেল না। বলছে আমাকে 2 পিস মাংস দাও, ও বলছে দই পাইনি, ও বলছে আমার রসগোল্লা 1 পিস কম হয়েছে, সব মাথোয়ারাইনি। এবং আমি নিজে দেখলাম গাছটা পুড়ে গেল, আমি দেখছি, কিন্তু আমি কিন্তু মাংস ছাড়বো না, আমি মিষ্টি ছাড়বো না। এই হচ্ছে আমাদের বোধ। আমরা বোধ খেলা খেলি, আমাদের বোধ তো অরিজিনাল জাগে না। তো পৃথিবীর কিশলয় খুব ইম্পর্টেন্ট। পৃথিবীর কিশলয়, যদি কোনো পৃথিবীর কিশলয়ে বেসে থাকো ভালো, যদি কোনো আন্তরিক পর্যটনে জানালা আলো দেখে যেতে চেয়ে থাকো,
তাহাদের ঘরের ভিতরে, তাহাদের ঘরের ভিতরে, কাদের? তাহাদের। তাহাদের মানে মানে এই জগৎ চরাচরের যে প্রকৃতি ছড়িয়ে রয়েছে, সেই তাদের, সেই ঘর। তাহলে কুয়ো, অনন্ত কুয়ো, উঠোন, খামার, সব হচ্ছে পার্সোনাল আর অনন্ত। আর ঘর আমরা বলবো প্রকৃতির এই যে ঘর, প্রকৃতির এই প্রাঙ্গণ, এটাই ঘর। আমাকে যাবার আগে বলো, তাও নেব সঙ্গে করে। আমাকে যাবার আগে বলো, আমি সেগুলোকে কি করব? সঙ্গে নেব। ভুলে যেও না কো তুমি আমাদের উঠোনের কাছে, আমাদের উঠোনের কাছে। আবার চলে এলো, ভুলে যেও না কো তুমি। পাঠককে বলছেন, মানুষ প্রেমিকাকে বলছেন, সে যাকেই বলছেন, তোমাকে বুঝে নিতে হবে, ভুলে যেও না কো তুমি আমাদের উঠোনের কাছে। আমাদের উঠোন সেই জয়া নিজের ছেলে, কেন ডিম দিলি ওকে? আমাদের উঠোনের কাছে অনন্ত কুয়ার জলে, কোন কুয়া? কোন কুয়া? অনন্ত কুয়ার জলে চাঁদ কি করে আছে? পড়ে আছে। কেন পড়ে আছে? কেন পড়ে আছে? কেন পড়ে আছে? চাঁদ তো সেদিনই ছিল, আজও আছে, কালকে থাকবে। পড়ে কখন থাকে? যখন আমরা তার রসগ্রহণ করি না, তখন পড়ে থাকে। সঞ্জুর পাড়াতে একটি অপূর্ব সুন্দরী মেয়ে আছে। সেই সুন্দরী মেয়েটির অপূর্ব সুন্দর ঠোঁট, কিন্তু পাড়ার ছেলেগুলো এতটাই মদ নিয়ে মাতোয়ারা যে তার ঠোঁটকে দেখতে পায় না, তার থেকে মদের বোতলে তাদের ঝোঁক বেশি। তাহলে ওই পাড়াতে, ওই গ্রামে ঠোঁট নিয়ে মেয়েটি পড়ে আছে, তখন এটা পড়ে থাকা হলো। কারণ সেই ঠোঁটে রসগ্রহণ করার এই ছেলেগুলোর ক্ষমতা নেই, কারণ তাদের দৃষ্টি মদের বোতলের দিকে। পড়ে আছে কথাটা তাই। চাঁদকে নেবার মতো তোমার সেই বোধ, তোমার সেই মানসিকতা আসতে হবে। প্রতিদিন সূর্য সকালে পূর্ব দিকে দেখবে পড়ে থাকে, তুমি নিলেই সে উঠে দাঁড়াবে। তুমি নিলেই সে উঠে দাঁড়াবে। পুরীর সমুদ্রে স্নান করতে গিয়ে দেখবে সমুদ্রের ঢেউ, দেখবে সমুদ্রে দেখবে সেই ঢেউ দেখবে পড়ে আছে, তুমি নিলেই দেখবে সে লাফিয়ে তোমার কোলে এসে চেপে যাচ্ছে। তোমার নেবার উপর নির্ভর করছে। বসন্তের দক্ষিণা সমীরণ, সে পড়ে আছে প্রকৃতির মধ্যে, তুমি নিলেই দেখবে সে লাফিয়ে তোমার কোলে এসে ঝাঁপিয়ে পড়ছে। এই হচ্ছে পড়ে থাকা, আর এই হচ্ছে আত্মীকরণ করার। তোমার কাছে কবিতাটি প্রকৃতির নিরিখে অসাধারণ প্রকৃতির ক্ষেত্র আমরা বলবো, এবং আমরা ব্যাখ্যা করলাম, এবং সেই ব্যাখ্যা জায়গা থেকে আমরা বললাম যে সংকীর্ণ প্রকৃতি প্রীতি আর বৃহৎ প্রকৃতি প্রীতি দুটির মধ্যে বহু পার্থক্য আছে। সংকীর্ণ ভিখারি প্রীতি আর মহৎ মানব প্রীতি বহু পার্থক্য আছে। মনে রাখবে, করোনা পরিস্থিতিতে, ঠিক আছে, করোনা পরিস্থিতিতে ওই ফেস্টুন লাগিয়ে বা পোস্টার লাগিয়ে সমাজসেবা যারা করতে যাচ্ছে, তাদের অনেকে কিন্তু ডুপ্লিকেট। অনেকে রাজনীতির জন্য, অনেকে ভোটের জন্য, অনেকে নিজের পজিশনের জন্য, অনেক রকম ক্ষেত্র আছে, ঠিক আছে। আবার অনেকে মহৎ সত্তা নিয়ে যাচ্ছে, যে মহৎ সত্তা নিয়ে যাচ্ছে তার মানবপ্রেম, আর যার ধান্দা সত্তা নিয়ে যাচ্ছে সে দেবাঞ্জনের মতো ধরা পড়ছে, বা কেউ ধরা পড়ছে না, সেরকম হতে পারে। নকল ভ্যাকসিন দিয়ে বেরিয়ে চলে গেল, অথচ দেখাচ্ছে আমি সমাজসেবা করছি। তাহলে আমরা সবাই জানছিলাম সমাজসেবা করছে, তাহলে আমরা এরকম ভানও করি কিন্তু, ঠিক আছে। এবার তোমার প্রশ্নটা বলো, যে প্রশ্ন করেছিলে।